কোনো ইস্যুতেই আন্দোলন জমাতে না পেরে বিএনপি এখন কোটা বাতিল এবং শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলনের উপর সওয়ার হয়েছে বলছে আওয়ামী লীগ। যৌক্তিকতা আছে বলেই সমর্থন, সাফ জবাব বিএনপির। এদিকে শনিবার বিকেলে শাহবাগ চত্বর বন্ধ করে বিক্ষোভ করেছেন কোটা বাতিল আন্দোলনকারীরা। রোববার মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের ইস্যু আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার আলোচনার শিরোনাম আন্দোলনের ইস্যু। আওয়ামী লীগ বিএনপি আন্দোলন নিয়ে কথা বলছে, পাল্টাপাল্টি করছে। এছাড়া কোটা বাতিলের দাবিতে, সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা, আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়। প্রিন্স ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি কোনো ইস্যু পাচ্ছে না, বিএনপি জমাতে পারছে না, সরকারের বিরুদ্ধে যত কথা বলছে কোনো কিছুতেই জনগণের মন পাচ্ছে না, কিংবা জনগণকে মাঠে নামাতে পারছে না। সে কারণেই যখন যে ইস্যু আসে বিএনপি সেখানে সওয়ার হওয়ার চেষ্টা করে। এই আজকে ধরুন আমরা কোটা বাতিলের আন্দোলন নিয়ে কথা বলছি, তো এখন এটাতে আওয়ামী লীগ বলছে যে বিএনপি এখানে সওয়ার হয়েছে। শিক্ষকরা পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন করতে, সেখানে বিএনপি সওয়ার হয়েছে বলছেন। এর আগেও নিশ্চয়ই আপনার খেয়াল আছে, আমাদের কিশোররা যখন মাঠে নেমেছিল নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে, তখনও বিএনপির সেখানে সমর্থন এবং আওয়ামী লীগের এই ধরনের বক্তব্য, বা যে কোনো ইস্যুতেই এটি হচ্ছে মূল বিষয়। তো এখন জমাতে পারছে কি পারছে না, সেটি ক্ষেত্রে আবার বিএনপি বলছে যে দাবি যৌক্তিক বলেই তারা সেখানে আছেন। এখন দুই রকম কথাই বলা যায়। এখন রাজনৈতিক দল হিসেবে জনসাধারণের বা যে কোনো গোষ্ঠীর কোনো আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়ার অধিকার আছে, এটা এক ধরনের প্রেক্ষাপট। আবার আরেকভাবেও এটাকে বিশ্লেষণ করা যায় এরকম করে, যে ইস্যুগুলো মানুষজন সামনে নিয়ে আসছে, ধরুন আপনারা যে আন্দোলন করেন, দ্রব্যমূল্য নিয়ে আপনারা আন্দোলন করেন, তেল গ্যাস বিদ্যুৎ নিয়ে আপনারা আন্দোলন করেন, এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুকে আবার বিএনপিকে কখনো আন্দোলনের মাঠে দেখা যায় না। তো উল্টোভাবে এই চিত্রটাও দেখা যায়, কেউ যখন জমায় যৌক্তিক বলে আপনারা সমর্থন দেন, কিন্তু এই যৌক্তিক বিষয়গুলোতে একটি রাজনৈতিক দল হিসেবে তো আপনারা কোনো কথা বলেন না, এভাবেও দেখা যায়। বিশ্লেষণটা আপনি কিরকম করে করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি আমি যদি বুঝে থাকি, প্রথমে বলা যায় আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি কথা, সেটাকে ধরে কথা বলতে যে আপনি একটা বড় ক্যানভাসে আলোচনাটা তুলেছেন এবং আমার বিবেচনাটা যৌক্তিক। আমি শুরুতেই এই বিষয়ক বলার আগে একটু ছোট অন্য কথা বলে নেই। জি, আমরা আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে কিন্তু আমরা সারা দেশের আমাদের সাধ্য অনুযায়ী সকল উপজেলা এবং থানায় যে জায়গায় আমাদের সংগঠন আছে, আমরা দুর্নীতি বিরোধী সমাবেশ করেছি। আমিও ব্যক্তিগতভাবে আমাদের একেবারে এই ঢাকার কামরাঙ্গীর চর, সেখানে একটা ভেতরে, সেখানেও আমরা একটা সমাবেশে সেখানে আমি অংশ নিয়েছিলাম এবং ঢাকায় আজকেও অনেকগুলো থানায় আমাদের সমাবেশ হয়েছে। আমি কথাটা এই কারণেই বললাম যে আপনি একটু আগে বললেন যে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করি, তাতে ওইটা হয়তো অনেককে দেখা যায় না, এটি একটি। আমি প্রথমে ইস্যুর ক্ষেত্রে যদি বলি, তাহলে মনে রাখতে হবে যে এক একটা দল, সে যে এক একটা রাজনৈতিক দল কিন্তু একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে রাজনীতির অঙ্ক বলে, বিজ্ঞান বলে। তা সুতরাং নির্ভর করে সেটা তার স্বার্থে হলে সে মানে কি বলবে, ভূমিকা নেবে অথবা নেবে না, এটা একটি হয়। আরেকটা হয় শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী দলগুলোর ক্ষেত্রে, তারা যখন মনে করে কারোর বিরোধিতা করতে গেলে কোন ইস্যুটা সাধারণ মানুষ পিক আপ করছে বা কোন ইস্যুটা বেশি বেশি পপুলিস্টিক, তখন সে তার অবস্থা বুঝে পজিশন নেয়। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে জনগণের স্বার্থ বিবেচনা থেকে সংকীর্ণ দলীয় স্বার্থটাই প্রধান থাকে। এই আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথায় এবার আসি মূল কথায়, মানে মূল আমার বিবেচনায় মূল কথায়, সেটা হচ্ছে যে ইস্যুটা নিয়ে কথা বলছেন, আমরা এই ইস্যুটাতে যে সরকারি দল, তার একটা আমরা জানি যে সাধারণভাবে ভূমিকা এই সমস্ত ক্ষেত্রে কি থাকে। যেই সরকারি দল থাকলে, এমনকি আজকে যে বিএনপিকে নিয়ে বিরোধী দল হিসাবে কথা বলা হচ্ছে, তারা ক্ষমতায় থাকলে তারা যদি ঠিক একই ধরনের প্রপোজাল দিত, তাদের ভূমিকা কি হতো সেটা আমাদের জানা। এবং সরকারি দলের একটা ভূমিকা থাকে, আর অন্যদের জায়গা তো থাকে, একটু আগে আমি আমার বুঝ থেকে বললাম। এখন আমার বিবেচনা আমাদের আলোচনাটা করা এটাই সঙ্গত হওয়া উচিত ইস্যুটা নিয়ে, এবং এক্ষেত্রে কি হওয়া উচিত। এইটা না হয় কি, যখন আমরা রাজনীতিতে এ দল কি বললো ও দল কি বললো, সেই পাল্টাপাল্টির মধ্যে থেকে আসল জিনিস হারিয়ে যায়। আমার প্রশ্ন সেই জায়গায় রেখে আমি এই ব্যাপারে সামান্য 2-3টা কথা বলেই শেষ করতে পারি। একটা হচ্ছে, দেখেন, আগে হয়তো আপনারা আলোচনা করেছেন, আজকে হয়তো এজেন্ডা নাই। শিক্ষকরা যেটা করছে, প্রথম কথা হলো, আপনি পেনশন এই বিষয়টা তো একটা অবসর করার পরে তার, আমি সুবিধাটা এই অর্থে বলবো, তিনি যে দীর্ঘ অবদান রাখলেন তার স্বীকৃতিও বটে। শেষ জীবনে যে তিনি
যদি এ ধরনের নিশ্চয়তা থাকে তাহলে এই সময়েও ভালোভাবে ভূমিকা পালন করতে পারেন। এখন অন্যান্য কি হচ্ছে সে আলোচনায় গেলাম না। আর এইটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রধানত, এবং দীর্ঘদিনের আমরা অনেকদিন ধরে বলে আসছি যে শিক্ষকদের ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু তাদেরকে একটা স্বতন্ত্র বেতনের স্কেল এবং স্বতন্ত্র জায়গাটা দরকার। তাহলে আপনি সেটা না করে যখন তাদের সাথে কথাবার্তা না বলে নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন শিক্ষকরা তো ক্ষুব্ধ হবেই। তাহলে আপনি একটা যৌক্তিক জায়গা থেকে আপনি কি করতে চান না চান তাদের সাথে আলোচনা করেই করতে হবে। সেটা করা হয়নি, সুতরাং ওইখানে সংকটটা দেখলেন। কোঠার ব্যাপারে এই যে যেটা নিয়ে এখন আন্দোলন করছে, আপনি একটু পেছনে ফিরে যান। যখন এটা আন্দোলন এর আগে যখন হয়েছিল, তখন আমরা কিন্তু আমাদের দল কমিউনিস্ট পার্টি বা আমাদের বামপন্থী বা আমাদের ছাত্র সংগঠন থেকে আমরা পরিষ্কার বলেছিলাম যে কতকগুলো জায়গায় অবশ্যই কোঠা থাকাটা দরকার, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু মনে রাখা দরকার ওই সময় কিন্তু সরকার এক ঘোষণায় বাতিল করে দিল, মনে আছে আপনাদের? আমরা বলেছিলাম আজকে মুক্তিযুদ্ধ কোঠা এবং অন্যান্য বিষয়ে কথাটা বলে মুক্তিযুদ্ধকে কোনো সময় কাউন্টার ফেজ হিসাবে দাঁড় করানো উচিত না। মুক্তিযুদ্ধ আমাদের বিরাট গৌরবের। মুক্তিযোদ্ধারা যারা ভূমিকা ছিল বা তাদের পরিবার পরিজনের কোনো যদি সুবিধা দেওয়ার সুযোগ আমাদের থাকে সেটা দেব, কিন্তু আপনি এমন একটা কোঠার অঙ্ক বলে দিলেন এবং যেটা আজকে সরকারি বলছে মুক্তিযোদ্ধাদের মধ্যে অমুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। বয়স হিসাব করলে এটা একটা হাস্যরসের উদ্গ্রহ হয়েছে আর কি। তাহলে জিনিসটা, তাহলে আপনার পুরো জায়গাটা আপনি না দেখে যদি এইরকম একটা কোনো কিছু করে নিয়ে আসেন, তাহলে এই প্রজন্ম কেন তো দেশবাসীর মানা উচিত না। যার জন্য আমরা তখনও বলেছি, এখনো বলছি, এই যে কোটা সংস্কারের বিরোধী অবস্থান না, পয়েন্টটা হচ্ছে কোটা সংস্কারের মানে কোটা ব্যবস্থা যেটা আছে এটা সংস্কার করা দরকার। আমাদের প্রয়োজন অনুযায়ী বাস্তব অবস্থায় সংস্কার করা দরকার, এবং সংস্কার করে এটা পার্মানেন্ট না, টাইম টু টাইম অবস্থা অনুযায়ী এটা সংস্কার হবে। কারণ আমরা এটা করি কেন, যদি বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা দীর্ঘদিন এক ধরনের বৈষম্যের শিকার, আমরা পাল্টা একটা বৈষম্য ইন পজিটিভ সেন্স সেটা করে তাদেরকে আমাদের সমাজের প্রধান সারিতে আনতে চাইব। আর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য আগেই বলেছি, এইখানে সংস্কার তো করতেই হবে, এবং এইটা মুক্তিযুদ্ধকে যাতে কোনো কাউন্টার পোস্ট কেউ দাঁড় না করাতে পারে সেদিকে সচেতন থাকতে হবে। আর মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের নামে যদি কখনোই যেন কোনো অপব্যবহার না হয়, যেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা যারা বলি আরো বেশি বিপদাপন্ন হব, এবং মুক্তিযুদ্ধের চেতনা বিপদাপন্ন হবে। এটা আমাদের অনেক ধন্যবাদ। দাদা, আপনি শুনছিলেন প্রিন্স ভাইয়ের আলোচনাটা। এই প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে আপনি নিশ্চয়ই বলবেন। তার আগে আর আমি সঙ্গে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। ধরুন এখন আওয়ামী লীগের যে বক্তব্যটা, যে বিএনপি কোটা বাতিলের আন্দোলনকারী কিংবা শিক্ষকদের পেনশন স্কিমের আন্দোলন যারা করছেন তাদের উপর সওয়ার হয়েছে। এখন বিএনপির যে বক্তব্যটা, বিএনপি বলছে যে আন্দোলন যৌক্তিক বলেই তারা এখানে সমর্থন দিচ্ছেন। তো বিএনপির কি আসলে রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের যে কোনো আন্দোলনের সমর্থন দেওয়ার অধিকার নেই, কিংবা সমর্থন দিলে সেখানে বাধাটা কোথায়? সর্বশেষ যে প্রশ্নটি করলেন এটা কঠিন প্রশ্ন। এখন উত্তর দিতে গেলে যদি সহজ কথায় বলি তাহলে কথাগুলো ভালো শোনাবে না, যে কারণে এখান থেকে আমি বিরত থাকলাম। জি, কারণ বিএনপি এমন একটি দল যেই দল রাজনৈতিক দলের কাঠামোতে নাই, আর বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে বিএনপির সবসময় আমরা চলতে দেখি। কি বিশ্বাস করে কি অবিশ্বাস করে সেটা বোঝা খুব মুশকিল। কমরেড রুমিন হোসেন প্রিন্স আজকে যে কথাগুলো দিয়ে শুরু করলেন সেই কথাগুলো আমার কাছে বেশ কঠিন লেগেছে। মানে উনি সাধারণত সহজ করে কথা বলেন, কিন্তু এখন এবার উনি কঠিন করে কথা বললেন। আপনি দেখেন সর্বজনীন পেনশন স্কিম নিয়ে যতটা অপপ্রচার হয়েছে ততটা প্রচার কিন্তু হয়নি। আপনি এটা সরকারের যদি যন্ত্রের ব্যর্থতা বলেন, কিংবা সরকারি দল কিংবা সরকারের ব্যর্থতা বলেন, আপনি ব্যর্থতা ধরে নিতে পারেন, কিংবা দুর্বলতা যদি বলেন লঘু অর্থে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু কোনো কাগজপত্র সার্টিফিকেট এই সমস্ত কিছুর জন্য যুদ্ধ করে নাই। এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। আর যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে যান নাই। গ্রামের কৃষক, সে মাঠে রয়েছে, হয়তোবা রাস্তায় তার স্ত্রী মাথায় গামলার ভিতরে ভাত নিয়ে এসে গামছা দিয়ে বেঁধে সে কিন্তু আসছে। এই সময় ডাক এসেছে, সব কিছু ফেলে থুয়ে চলে গেছে। কেউ বন্দুক নিয়ে গেছে, কেউ বন্দুক ছাড়া গেছে। কোনো কিছুর ওইভাবে দেশাত্মবোধে জাগ্রত হয়ে এসে গেছে।
দেশ বাঁচানোর জন্য সে গেছে, লড়াই করতে গেছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছে। এই মানুষটি যখন মুক্তিযুদ্ধের পরে দেশে ফিরে এসেছে, তখন কিন্তু তাকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়নি ওই অর্থে। এ কারণে যে সে দেখা গেল 85 থেকে 87% ছিল কৃষকের সন্তান কিংবা কৃষক, তারা কিন্তু সরকারিতে চাকরি পাওয়ার জন্যে সে কিন্তু গড়ে ওঠেনি। আমি যদি ওই অর্থে বলি, তার বয়স যদি থাকে 23 কিংবা 24, সে যখন 2 বছর পরে দেশে ফিরে আসার পরে যদি বিয়ে করে কিংবা তার আগে যদি 2 বছর আগে বিয়ে করে, তখন তার সন্তান কিন্তু খুবই ছোট। এর মধ্যে 3.5 বছর বঙ্গবন্ধুর সময় গিয়েছে। এই 3.5 বছর সময় তার ছেলে তখন হয় মাধ্যমিক স্কুলে পড়ে বা উচ্চ মাধ্যমিকে পড়ে। খেয়াল করে দেখুন, এরপরে টানা আসলো 21টা বছর। এই যে একটু আগে বললেন না, মুক্তিযুদ্ধদের ভিতরে অমুক্তিযোদ্ধাদের সংখ্যার পরিমাণ নিয়ে বললেন, কারণ আমরা তো কেউ পরিমাণটা ওইভাবে বলতে পারছি না, কিন্তু এটা মেনে নিতে হবে যে বাংলাদেশে ওই জিয়াউর রহমানের শাসন আমলটা ভয়ঙ্কর যে শাসন আমল, সেই সময় মুক্তিযোদ্ধাদের জায়গায় মুক্তিযোদ্ধারা যেতে পারেনি। তারা মুক্তিযুদ্ধের খাতায় নাম লেখানোর একটা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় ছিল। অনেকে এখান থেকে এড়িয়ে গেছে নিজের পরিবারের তাগিদে, বাঁচার তাগিদে। তা সেই জায়গা থেকে আপনি তাদের তালিকায় নাম যুক্ত করার যে সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তারা মুক্তিযুদ্ধের তালিকায় অংশগ্রহণ করেনি। আচ্ছা, লম্বা না করি, আপনি খেয়াল করে দেখুন, তাদের সন্তান যখন কলেজে উঠেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, তখন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার রয়েছে। খেয়াল করে দেখুন, তখন কিন্তু কোটা নিয়ে কোনো হিসাব হয়নি। যেহেতু বঙ্গবন্ধু কন্যার সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে এবং বিশ্বাস করে আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান আছে মুক্তিযোদ্ধারা, এবং তারা যে বেনিফিটটা পায়নি, তাদের সন্তানরা যে বেনিফিটটা পায়নি, তাদের নাতি নাতনির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু ধারাবাহিকভাবে চলে এসছে। এবং পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে আপনি ইতিহাস যদি পর্যালোচনা করেন, সমস্ত জায়গায় কিন্তু এই কোটা পদ্ধতি কিন্তু চালু আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যাখ্যার জায়গায় কিন্তু স্পষ্ট করে ব্যাখ্যা আমরা কেউ দিতে পারিনি, কিংবা আমরা দিতে চাইও না। জটিলতার জায়গা এটাই। কমিউনিস্ট পার্টি যদি মনে করে, সাম্যবাদী দল যদি মনে করে, গণতন্ত্রী পার্টি যদি মনে করে, ওয়ার্কার্স পার্টি যদি মনে করে যে না, আমি তো আর রাষ্ট্র ক্ষমতা নাই, আমার এই সব ব্যাপার নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই, কারণ আমি যদি প্রকৃত অর্থে কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের যারা দর্শক তারা এটা ভালোভাবে নেবে না। কারণ সবাই চায় যে মানুষ যে কথাটা শুনতে চায় সে কথাটা বলতে। এটা একটা সহজতা প্রবৃত্তি হয়ে গেছে। আমি লম্বা করে ফেলছি, আমি আপনাকে খোলামেলা বলি, আপনি খেয়াল করে দেখেন যে এই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে যে মেধার ভিত্তিতে হচ্ছে না, শুধুমাত্র কোটার ভিত্তিতে হচ্ছে, এটা যেন সবার সামনে চলে আসছে। ব্যাপারটা কি বিশ্লেষণ করে তাই দাঁড়ায় আমাদের সামনে কেউ কিরকম ব্যাখ্যা দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের চাকরির যে স্বচ্ছতা এসেছে গত 15 বছরে, অকল্পনীয়, অতুলনীয়। এটা বিএনপি জামাতের আমলে কেউ কল্পনাও করতে পারেনি। এবং সরকারি চাকরিতে প্রবেশ করবার যে আকাঙ্ক্ষার জায়গা জাগ্রত হয়েছে, সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি পেয়েছে, সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের স্বচ্ছতা এসেছে, যে কারণে যে পন্থী হোক না কেন, যেভাবে মানসিকতা হোক না কেন, তারা কিন্তু সরকারি চাকরি পাচ্ছে। আপনি যদি 31তম বিসিএস, তার আগের বিসিএস, এই এখন 44, 45, 46, আপনি যদি সবগুলো হিসেব করে যদি দেখেন, আপনি মেধার কোটায় যে কথা বলা হচ্ছে যে কোটার যে মুক্তিযোদ্ধা কোটা, আমি একটাই ধরি, মুক্তিযোদ্ধা কোটা যদি আপনার কত শতাংশ, 30% হলো, এই জায়গায় যদি কোনো পরীক্ষার্থী না পাওয়া যায়, প্রতিযোগী না পাওয়া যায়, সেটা কি খালি রেখে দেওয়া আছে? না, এই জায়গাটা ব্যাখ্যাটা তো ভুল, এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে কেন দেওয়া হচ্ছে না, আই কান্ট মেক আউট হেড অর টেল। অতএব সেই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। শামীম বাট আপনাকে একটু শুনতে চাই, সুভাষ দা যে প্রশ্নটি তুলেছেন, ধরুন এখন কোটা বাতিল যৌক্তিক নাকি কোটা বহাল রাখা যৌক্তিক, সেই আলোচনাটার মধ্যে আমি গভীরে যেতে চাচ্ছি না, এই কারণে ব্যাপারটি এখনো পর্যন্ত আদালতে রয়েছে, একটি আন্দোলন চলছে। তো আমি শুধুমাত্র কিছু তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই, যে প্রসঙ্গটা দাদা কিছুটা বলছেন। 2018 সালের আগে
যখন কোটা পদ্ধতি বহাল ছিল, যে বিসিএস গুলো হয়েছে আপনার 33, 34, 35, 36 চারটা বিসিএস, 34তম বিসিএসটা ছিল স্পেশাল বিসিএস। আর 33-এর হিসাব যদি দেখি, মানে মেধায় মোট আপনার 30% মুক্তিযোদ্ধা কোটা সহ সব মিলে 56% হচ্ছে কোটা, বিভিন্ন ধরনের কোটা, 44% বলা হচ্ছে মেধা। তো এখন ব্যাপারটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধান হচ্ছে মেধা মানে কোটা থেকে কোনো কোটার নির্দিষ্ট আসন যদি পূরণ না হয় সেটি মেধা দিয়ে পূরণ করা হবে। তো সেই হিসাব অনুযায়ী পিএসসির তথ্য বলছে 33তম বিসিএসে সব মিলে মেধায় নিয়োগ পেয়েছে 77.4%। 34 বললাম স্পেশাল, সেটার হিসেব নেই। 35 মেধায় নিয়োগ পেয়েছে 67.49%। 36-এ মেধায় নিয়োগ পেয়েছে 70.38%। তো এখন 44-এর বাইরের যে হিসাবগুলো ওটি কিন্তু হচ্ছে আপনার যে কোটার আসন ফিল আপ হয়নি বলে মেধা থেকে ফিল আপ করা হয়েছে। তো এখন এটার পক্ষে বিপক্ষে বলার আগে এই তথ্যটা আমি আপনাকে দিলাম, এবার আপনি বিশ্লেষণ করুন। ধন্যবাদ। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে আসলে জিনিসটা ওভারহাইপড। কোটা নিয়ে যেটা বলা হচ্ছে এটা নিয়ে আমার নিজেরও মতামত অনেকবার চেঞ্জ হয়েছে। একটা সময় আমি সম্পূর্ণ মেরিটোক্রেসির ভিত্তিতেই নিয়োগের পক্ষে ছিলাম, তবে রাজনীতি করে যখন হাটে মাঠে ঘাটে দেখেছি, মানুষের কষ্ট দেখেছি, তখন মনে হয়েছে যে সব ফার্স্ট ক্লাস তো ফার্স্ট না, কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড ক্লাস পাওয়ার ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট, তাকে একটু সুযোগ দিলে সে অনেক উপরে উঠে যাবে। কতটুকু দিব, কোন ক্ষেত্রে দিব, সেটা ব্যাপার আছে। আপনি সেনাবাহিনী তো আর কোটার ভিত্তিতে লোক নিতে পারবেন না, আপনি আর্কিটেক্ট তো কোটার ভিত্তিতে করতে পারবেন না, ডাক্তার তো পারবেন না। কোন কোন পেশায় কোটা ভিত্তিতে নেওয়া যায়, কতটুকু নেওয়া যায়, এটা একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত। নাও মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্লেন অ্যান্ড সিম্পল আমার মন্তব্য যে 71 সালের আগে তো পাঞ্জাবিরা আমাদের নিয়ে হাসাহাসি করতো, বাঙালিরা উর্দু পারে না, কবিতা লিখতে পারে না, কালো, খাটো, বেশি ভাত খায়, কাপড় পরতে জানে না, বি ক্লাস সিটিজেন, ওদের সাথে মেশা যায় না, একদম প্লেনলি বলতো। সেটা নিয়ে এখন তারা দুঃখ প্রকাশ করছে। এবং 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন অনেকে বলল ভুট্টো একটা ভালো কাজ করলো, আমাদের পুয়ার কাজিনকে বিদায় করে দিল, এখন আমরা সুখে থাকতে পারবো। তো সেইখানে সেই পাকিস্তান আর্মির সাথে যারা ট্রেনিং ছাড়া, অস্ত্র ছাড়া, কাপড় ছাড়া, ইউনিফর্ম ছাড়া, বুট ছাড়া, খালি পায়ে যুদ্ধ করেছে যারা, ওই সিদ্ধান্তটা তো একটা অসম্ভব সাহসী সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখন তাদের বংশধররা একটা স্বীকৃতি পেতে এন্টাইটেলড আমি মনে করি। তবে 30% না হতে পারে, এটা 10% হতে পারে, সব সেক্টরে হতে না পারে, লিমিটেড কিছু জায়গায় হতে পারে। আপনি শুধু বিসিএস বলছেন, বিসিএস ক্যাডার নন ক্যাডার এর বাইরে তো সারা বাংলাদেশে প্রচুর নিয়োগ আছে, সেখানে হতে পারে। যেটা হচ্ছে এই অ্যাসেসমেন্ট এখন হয়নি আসলে কত পার্সেন্ট মুক্তিযুদ্ধের এটা প্রয়োজন আর কত পার্সেন্ট মুক্তিযুদ্ধ। এখানে একটু সাংবিধানিক ব্যাখ্যা আছে, দাদাও শেয়ার করতে পারবেন। সংবিধানে কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধের কোটা দেওয়া হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, সংবিধানে 28 এবং 29-এ এটা সুযোগ নাই। সংবিধানে 28 এবং 29-এ বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, 28-এর 4-এ বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সরকার ডিসক্রিমিনেশন করতে পারবে, পজিটিভ ডিসক্রিমিনেশন। 29-এ বলা হচ্ছে 29-এর 3-এ ব্যাকওয়ার্ড সেকশনের জন্য সরকার করতে পারবে। এখন মুক্তিযোদ্ধাদের কি আমরা সরাসরি ব্যাকওয়ার্ড বলতে পারবো? একটা হচ্ছে তারা যুদ্ধ করেছে, তারা ভিকটিম হয়েছে, 75-এর পরেও হয়েছে, 71 হয়েছে, সেই হিসাবে তারা একটা ভিকটিম গোষ্ঠী, কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা তো পরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনি কি তাকে বলবেন ব্যাকওয়ার্ড ক্লাস? তার তো কোনো অ্যাডভান্সমেন্ট প্রয়োজন নাই। দ্যাট মিনস সকল মুক্তিযোদ্ধার কোনো অ্যাডভান্সমেন্টের প্রভিশন প্রয়োজন নাই। এখানে সংবিধানে যদি লিখে দেওয়া হতো যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার অথবা হতদরিদ্র মুক্তিযোদ্ধার পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধার পরিবার, এই 3টা অক্ষর লিখে দিলে আমার মনে সকল ক্রাইসিসগুলো সলভ হয়ে যেত। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে এটা একটু অমর্যাদাকর হতে পারে, কিন্তু আসলে সংবিধানে তো এর বাইরে কোনো সুযোগ নাই। দেন আপনি আসেন যে আমরা বলছি কোটা, পিএসসির নিয়োগ দাদার সাথে আমি একমত, অনেকটা ক্লিন, সবাই যেটা মাঠে আমরা পারসিভ করতে পারি। সেনাবাহিনীর নিয়োগ আমরা মনে করি ক্লিন। এর বাইরে যে নিয়োগগুলো আছে মাঠে ঘাটে পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভিন্ন জায়গায়, সেখানে তো বিপুল টাকার ছড়াছড়ি হয়। মেধার ভিত্তিতে যেমন নিয়োগ হয় না, আবার টাকার ভিত্তিতেও নিয়োগ হয়। যদি দেশের 20-30% টোটাল নিয়োগ টাকার ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে হয়, তাহলে ওই ঘুষটা যদি বন্ধ করা হয় সেখানেও 20-30% মেধাবী ছেলে চান্স পাবে। মেধাবীদের ফ্রাস্ট্রেশনটা হচ্ছে ঘুষের বিনিময়ে একটা বিশাল নিয়োগ হচ্ছে, কোটায় কিছু নিয়োগ হচ্ছে, সে ভাবছে আমার বঞ্চিত কাঙ্ক্ষিত চাকরিটা আমি কোটার কারণে পাচ্ছি না। সবসময় কিন্তু ব্যাপারটা তা না। কিন্তু হ্যাঁ শামীম ভাই, আপনার এই কথাটা আমি নিলাম, কিন্তু আমি বলতে চাই ধরুন এই যে মেধার মানে দুর্নীতির কারণে, ঘুষের কারণে কেউ কেউ বঞ্চিত হচ্ছেন, কোটার কারণে হচ্ছেন, কিন্তু আন্দোলনটা কোটা নিয়ে হচ্ছে, বিশেষ করে 56% কোটা মুক্তিযোদ্ধা কোটা, রাইট। মানে আপত্তির জায়গাটা এই জায়গাটাতেই, এবং এটার মধ্যে পিছন থেকে কেউ সওয়ার হয়েছে কিনা এই প্রশ্নটাও এই কারণেই না। এখন যেটা হচ্ছে, যেমন আন্দোলনের পরে
সংসদে এটা নিয়ে আলোচনাও হয়েছে, রাগ করে সব কোটা বাদ দিয়ে দিলেন। আপনি ডিসেবিলিটি কোটা কেন বাদ দিবেন? ডিসেবিলিটি কোটা বাদ দেওয়ার তো কোনো যুক্তি নাই। হ্যাঁ, আপনি সব চাকরিতে ডিসেবিলিটি পারবেন না, কিন্তু যেসব জায়গায় ডিসেবলটা কাজ করতে পারবে ডিপেন্ডিং অন দেয়ার ডিসেবিলিটি, সেটা মনে ছিল সেটা না, এই না 18 সালে বাতিল করে দেওয়া হয়েছে, গড়ে বাতিল করে দেওয়া হয়েছে। তো ওই যে ওখানে একটা আবেগ কাজ করেছে, একটা রাগ কাজ করেছে, আবেগ রাগ না করে বস্তুনিষ্ঠভাবে এখন আমাদের একটা শ্বেতপত্র দরকার, একটা টোটাল শ্বেতপত্র, কোন এলাকার লোকের কোটা প্রয়োজন, কোন এরিয়ার লোকের, চর এলাকার লোকের প্রয়োজন, ট্রাইবাল এলাকার প্রয়োজন, কোন ধর্মের লোকের প্রয়োজন, দলিতদের প্রয়োজন, কি প্রয়োজন, এটা না করে আপনি তো জেনারেলি কোটা রাখতে পারবেন না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই, আমি এই যে প্রশ্নটা শামীম ভাইকে আমি পরে করেছি, এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ধরুন এখন কোটার কারণে কেউ নিজেকে বঞ্চিত মনে করছে, কেউ মনে করছে আমি বৈষম্যের শিকার হচ্ছি, এটার একটা ভিত্তি আছে, এই অনুভূতিটা যদি কারোর মধ্যে থাকে সেটাকে অযৌক্তিক কেউ বলছে না। কিন্তু ব্যাপারটি হচ্ছে মানে আলোচনাটা কখন হয়, যখন মুক্তিযোদ্ধাদের জন্য 30% এটি নিয়েই যখন বেশি আলোচনা হয় এবং এটার উপরে যখন গুরুত্ব দেওয়া হয় এবং লেখালেখি বা বলার জায়গাতেও কেউ কেউ যখন ওই জায়গাটাতে গুরুত্ব দেন, তখন মুক্তিযুদ্ধের সপক্ষের কিংবা যারা কি বলে যে কোটার পক্ষে, তারা যখন বলেন যে এটার মধ্যেই গাত্রদাহ কেন, পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই, যেটা প্রকাশ করা হচ্ছে না, এটাকে কি উড়িয়ে দেওয়া যায় কিনা? না, একটা এখানে আমি দুইটা দিক বলি, এটা মনে রাখতে হবে সব সময়ের জন্য। এটা শুধু এক্ষেত্রে না যে বাংলাদেশে আমরা এখনো মানে আছি, এত বছরের বাংলাদেশে, এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি তো আছেই, প্রবলভাবে আছে, এবং স্বাধীনতা বিরোধী শক্তির যে একটা রাজনীতি আছে, তার একটা আর্থিক ডমিনেশন আছে, তার একটা সামাজিক সাংস্কৃতিক ডমিনেশন আছে, তারা তো নানাভাবে এটাকে বিতর্কিত করতে চাইবে, সেটাকে আপনি কখনো উড়াই দিতে পারবেন না। এবং এইটার দুই চারজনের চটজলতি কোনো সমাধান পাবেন তা না। আমাদের বরাবর আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা প্রকৃত অর্থে সমুন্নত রেখেই কাজ করার মধ্য দিয়েই আমাকে সেখানে আসতে হবে, এটা মনে রাখতে হবে। এটা একটা। তাহলে এবার আসি এই পয়েন্টকে ধরে, আপনি এই প্রশ্নের যথাযথ উত্তর শব্দটা থেকে আমি অন্য কথা বলি, মানে যথাযথভাবে ব্যবহার করা, যেটা করতে চাই সেইটা করাটা দরকার। যেটা এখানে যে আলোচনা আসছে, আপনি এই দুজনের আলোচনাও যদি দেখেন, আমরা পজিটিভ জায়গা থেকে যদি দেখি, একটা হলো যে আমরা এই যে কোটা নিয়ে যেটা হয়েছে তার তথ্য উপাত্ত যথাযথভাবে নিয়ে আসা দরকার, কি হয়েছে, কোথায় কি প্রয়োজন। কারণ আমিও কিন্তু আগে বলেছি যে আপনি টাইম টু টাইম এটা কিন্তু পাল্টে যাবে। আপনি একটা অভিন্ন জায়গা আজকে কালকে করতে পারবেন না, যাদের হয়তো প্রয়োজন নেই আরো ডেভেলপ করছে তখন পারবেন না। যেটা উনি বললেন যে শ্বেতপত্র প্রকাশ, এই অর্থেই আমি যদি বুঝে থাকি যে তথ্য উপাত্তটা প্রতি মুহূর্তে আসতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের ধারা চলতে হবে। যে কথাটা আমরা ওই সময় বলেছিলাম এখনো বলছি, যে আপনি পুরো ব্যবস্থাটা সংস্কার করেন, এই একটা। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গক্রমে বলতে চাই, যে মেধা আলোচনা আসে, সেটা নিয়ে ঠিক ওটা একটা অন্য হয়তো কি বলবো বড় দাগের আলোচনা, আমি অত যাচ্ছি না, কিন্তু এটা মনে রাখা দরকার। আমি কথাটা একটু মনে হলো বলে বলি, কথাটা একটু খুব হালকাভাবে নিয়েন, আশা করি এই দুইজন এবং যারা শুনছেন অনুরোধ জানাবো। কালকে একটা জায়গায় আমি যখন আসছিলাম বাসে, তা বসে আছি, কিছু ভদ্রলোক, সবাই ভদ্রলোকই তো বলি, তা লেখাপড়া জানাই মনে হলো আর কি। তার একজন তাকে জিজ্ঞেস করছে তার সন্তানদের সম্পর্কে, তা বলছে আমার সন্তান এই যে কি বলে অনার্স পাস করেছে, এখন তারে BCS এ ভর্তি করে দিয়েছে। শব্দটা একটু খেয়াল করেন। তা যাই হোক, অন্যজন বুঝলাম না, আমার স্ত্রী ছিলেন, BCS, আমার বলে বুঝছো BCS এ ভর্তি করে দিয়েছে। এটা তার একজনের কোশ্চেন উত্তরে বললো যে না, মানে ওইটা কি বলে কোচিং সেন্টারে করতে দিয়েছি যাতে ওইখানে যাবে। এখন আমরা তো বহু মানুষকে জানি যে দেশ দুনিয়া কোনো খবর নাই, খালি বইয়ের পোকা হয়ে একটা ভালো রেজাল্টের উপরে দাঁড়ায়, সে একটা বড় দায়িত্ব পালন করছে। তাহলে আপনি দেশের স্বার্থ বিবেচনা করলে বা যে জায়গাটা গেছে তাকে কি আপনি খালি মেধাবী বলেই আপনি ক্ষান্ত করবেন? তাহলে আপনার মেধাবী বিবেচনাটাও যাতে তার একটা বহুমাত্রিকতায় গড়ে ওঠে, আপনাকে সেই কাজগুলোও করতে হবে। না হলে দেখেন, আপনিও যে প্রশ্ন করলেন যে একজন মেধা মানুষ সে যদি মনে করে, তাহলে কোন মানুষ মনে করছে সেটিও তো ব্যাপার। এবং এই প্রসঙ্গে কথাটা বাড়তে হবে কি যেন না বলে পারছি না। ধরুন একটা ক্লাস, আমরাও পড়াশোনা করেছি, আপনারা সবাই করেছেন, যে সামনের বা বেঞ্চে বসেই তিনি খালি লেখাপড়া করলেন, কোনো একজন অসুস্থ হয়ে পড়লেন, পড়ার পরে দেখা গেল ওই ছেলেটি এদিকে আর তাকায় না, তার পড়াশোনা ডিস্টার্ব হবে। তো ওইখানে যে ছেলেটি তাকে নিয়েই গেল হসপিটালে, হলো হয়তো তার রেজাল্ট একটু খারাপ হয়েছে, তাহলে আপনি কি তাকে মেধাহীন বলবেন? নো। ওই যে পাটোয়ারি তার মাঠের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বললো। সুতরাং মেধার বিবেচনা খালি মাত্র এইরকম অঙ্কের হিসাবে, বইয়ের পোকার হিসাবে যদি করেন, আমাদের মতো দেশগুলোতে এটা একটা খুব ভুল জায়গায়। আবার এখানে সুতরাং সেই বিবেচনা থেকে বলবো, এই জায়গাটাকে আর বাড়তে না দিয়ে যৌক্তিকভাবে আমরা পুরোটার একটা সংস্কার করব,
সে ধরনের একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই অগ্রসর হলেই আমি মনে করি এই সংকটটা থাকবে না। এবং এই যে বিরুদ্ধে যে কথাগুলো বলছেন নানা জায়গায়, এটা তো সবার তো এটা আছেই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জায়গা আছে, কিন্তু সেই সুযোগটা কেন আমরা দেবো? আমার প্রশ্ন হচ্ছে সেটা দেওয়াটা উচিত। আপনার কথার সঙ্গে শুধু একটু যোগ করতে চান, মেধার কথা যেহেতু বলছেন, মানে এখন যিনি কোটায় ঢুকছেন তিনি মেধাহীন, সেই কনক্লুশন তো আমরা টানতে পারি না। কারণ হচ্ছে একটা পর্যায় পর্যন্ত যেতে হয়তো, প্রিলিমিনারি রিটেন পার হয়ে ভাইবা পর্যন্ত যেতে হয়। আর একটা বিষয় হচ্ছে এখন ধরেন 0.001% নাম্বার যদি কম পেয়ে থাকে তিনি নিশ্চয়ই মেধাহীন হয়ে যান না। সুভাষ দা, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই আমাদের প্রিন্স ভাইয়ের আলোচনার প্রেক্ষিতে আপনি কি বলবেন এখন? না, আমার কাছে খুব সোজা কথা, আমি সোজা সাপটা এগুলো বোঝার চেষ্টা করেছি এবং জীবন দিয়ে উপলব্ধি করেছি। ছাত্র হিসেবে খুবই উচ্চমানের ছাত্র ছিলাম। আমি যদি বলি যে শুধু আমিই মেধাবী এবং আমার সাথে যারা পড়াশুনো করেছে কিংবা আমার পিছনে যারা পড়ছে বেঞ্চে ছিল তারা অমেধাবী, এই বলাটা খুবই অন্যায় এবং এটা নিজের প্রতিও সম্মান দেখানো হয় না। আমি আপনাকে কথা বলি, একটু আগে আমার খুব প্রিয় ছোট ভাই জাতীয় পার্টির নেতা খুব চমৎকার একটা কথা বলেছেন যে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কেমন ছিল, ঠিক আছে? তা আমি মেজর হাফিজের একটা আত্মজীবনী গত 1 বছর আগে বেরিয়েছে, অনেকে পড়েছেন, তা বিএনপির নেতা মেজর হাফিজ বলছেন মুক্তিযুদ্ধর সময়ে, এখন পরবর্তীতে যিনি ভারতের সেনাপ্রধান হয়েছিলেন বাঙালি জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তিনি তখন মেজর ছিলেন। তা তিনি বলছেন হাফিজ সাহেবকে, ক্যাপ্টেন হাফিজকে, যে আপনারা তো আমাদের এই ভারতবর্ষে বাঙালিদের অবস্থান উঁচুয়ে তুলে দিয়েছেন, কারণ এই ভারতবর্ষে বাঙালি সৈনিক বাঙালি অফিসারদের কোনো গুরুত্ব ছিল না। আপনারা এই 9 মাসের মুক্তিযুদ্ধ করে আপনারা আমাদেরকে এত সম্মানিত করেছেন, আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই ঋণ আপনারা শোধ করবো কি করে? দেখেন, আমি একজন বিএনপির নেতার আত্মজীবনী থেকে উৎকলন করছি। এখন বাস্তবতার ভাবতে হবে। এখন ওই ফেরিওয়ালা কবিতা, যেটা হেলাল হাফিজের বিখ্যাত কবিতা, এটা কিন্তু আপনাকে এই যে কষ্টের যে জায়গাগুলো এটা কিন্তু মানতে হবে। আবার আর এক জায়গায় যখন তিনি বলছেন মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, যারা মিছিলে আসে তারা নানান বাস্তবতার মধ্য দিয়ে আসেন। কেউ কেউ আসে জ্বালিয়ে পুড়িয়ে সংসার, কেউ কেউ সাজাতে সংসার আসছে। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে, অবশ্যই আসতে হয় অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। আমার সমস্ত কিছুতে আমি পক্ষে আছি। যারা আজকে আন্দোলন করছে, আমার একেবারে বয়স তো কম হলো না, 58-59 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই বয়সে এক সময় আমাদের যখন ছোটবেলায় তখন বলা হতো 60 ঊর্ধ্ব বৃদ্ধ, এখন আমাদের নয় গড় আয়ু বেড়েছে। দেখতে যদি চুলটা কালো করি মনে হবে খান মোহাম্মদ রুমেলের কাছাকাছি চলে গেছে, এটা হতে পারে। কিন্তু আমি খুব খোলামেলা বলি, আপনি মেধার বহুমাত্রিকতা আর মেধার বহুমাত্রিক ব্যবহার, কার্যকারিতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি সেই জায়গায় আলোকপাত করতে চাই এবং বিভাজন তৈরি করা সমাজের ভিতরে, যে ও কালো ও সাদা। ও আমাদের সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী ইউনিভার্সিটিতে, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা বিখ্যাত ক্যান্টিন আছে স্টেডিয়ামের পাশে, আপনারা সকলে দেখেছেন। সেই ক্যান্টিনে হঠাৎ করে আমি 86 সালে যেয়ে দেখি যে ওই টেবিলে বসিস না, কেন বলে ওখানে প্রিভিয়াসরা বসে। তা প্রিভিয়াস তো তখন বুঝতাম না, আমাদের যারা ডিগ্রি কমপ্লিট করে কিংবা অন্য জায়গার থেকে এসে মাস্টার্সে ভর্তি হয়েছে এদেরকে বলা হয় প্রিভিয়াস। আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয়ে এখন তো সেটা নাই, বলা হতো পিলু কলুদের যারাই সবকিছু শেষ হয়ে গেল। আপনি কতটা খেয়াল করে দেখেন। কিন্তু এই যে বাস্তবতার এই বিভাজনকে এখনো টানা হয়, এটা খুবই দুঃখজনক। আপনি খুব স্পষ্ট করে সরকারি দলকে তার ছাত্র সংগঠনের কাছে এটা প্রতীয়মান করতে হবে এবং সেই শিক্ষা শিক্ষিত করতে হবে যে আপনি কোনো বিভাজনের জায়গায় আপনার দলকে রাখতে পারবেন না। কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দল মত নির্বিশেষে তরুণরা নেমে এসেছে, তাদের মাথার মধ্যে ঢুকেছে তারা বঞ্চিত হচ্ছে। তারা যে বঞ্চিত হচ্ছে না এটা বোঝানোর দায়িত্ব কিন্তু সরকারি দল এবং রাষ্ট্রযন্ত্রের। আমি শেষ করছি, কথা বেশি বাড়াতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, ঢাকা ইউনিভার্সিটিতে তিনি একসময় উপাচার্য ছিলেন ইতিহাসবিদ আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, তিনি যখন উপাচার্য ছিলেন
জানি না আপনি কিভাবে এটা রিলেট করবেন, তখন তিনি লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে তিনি হিন্দু সম্প্রদায়ের চেয়ে মুসলিম সম্প্রদায়ের প্রাধান্য দিতেন। খেয়াল করে দেখুন, খুব স্পষ্ট করে বলছেন, তিনি যাচ্ছেন প্রফেসর নিয়োগের সময় আমি যাচাই বাছাই করে নিক্তিতে নিয়ে মেধার ভিত্তিতে করতাম, কিন্তু যেহেতু পিছিয়ে থাকা অংশ ওই সময়ে, তখনকার শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে খুব কম ছিল মুসলিম সম্প্রদায়, সে বলছে ওখান থেকে কোনো সুযোগ থাকলে আমি ওই বিবেচনায় তাদেরকে নিয়োগ করতাম। তিনি কি অন্যায় করেছিলেন? কোটা এক ধরনের ঠিকই আছে। অন্যায় করেছিলেন? করেননি। এখন প্রশ্ন এসে যায় যে আজকে 2024 সালে চাকরি এত আকর্ষণীয় হয়েছে, বিশেষ করে সরকারি চাকরি, যেটা প্রিন্স ভাই বললেন, আরো তো অনেক চাকরি আছে। যেমন আমি সরকারি চাকরি কখনো করি নাই, কিংবা সরকারি চাকরিতে যখন আমাদের বিপ্লব আন্দোলন, প্রিন্স ভাইদের মিছিলের পিছনে পিছনে দৌড়িয়ে বেরিয়েছি, তখন হয়তো ভাবিও নাই কোনদিন চাকরিও করবো কিংবা সংসারই করবো। ওটা আমাদের আলোচনা ভিন্ন, কারণ আমাদের আর প্রিন্স ভাইদের আলোচনা কিন্তু ভিন্ন। কিন্তু এখনকার বাস্তবতা কি, যে ছেলে প্রথম বর্ষে ভর্তি হচ্ছে সে জানে 4 বছরের মধ্যে তার কোর্স কমপ্লিট হবেই, সেশন গ্যাপ নাই। 1996 সালে 21 বছর পরে আওয়ামী লীগ সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আসার পরে 3-4 বছর যাওয়ার পরে প্রফেসর এ কে আজাদ চৌধুরী যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি 6 বছরের সেশন গ্যাপ শূন্যতে নিয়ে আসলেন, হয়তো তো? তাহলে আমার সময়ে আমরা যারা 80-র দশকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা কিন্তু জানতাম না কখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কখন আমাদের শিক্ষা জীবন শেষ হবে। অর্থাৎ আমার জীবনটা ভিন্ন। এখনকার ছেলেরা তারা জানে 4 বছর পরে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে কিংবা অনার্স কমপ্লিট হবে, সে সরকারি চাকরি বেসরকারি চাকরিতে ঢোকার যোগ্যতা অর্জন করবে। অতএব এই প্রেক্ষাপট কিন্তু পাল্টে গেছে। অতএব এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোর জন্য রাষ্ট্রযন্ত্রকে, সরকারকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, আপনার কাছ থেকে আলোচনাটা অন্যভাবে শুনতে চাই। আমাদের সুভাষদা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন, ক্যারিয়ারিস্ট এখনকার আমাদের তরুণ প্রজন্ম, আমাদের না, এটা আমি অন্যায় দেখছি না। না, আমি অন্যায় দেখছি না। আমাদের প্রিন্স ভাই কিছুটা বলছিলেন মেধার ক্ষেত্রে, এখন যিনি ভালো রেজাল্ট করেছেন, পাশের পরীক্ষার্থীকে সহযোগিতার মনোভাব না থাকা একদম উদাহরণ দিচ্ছিলেন। তা আমি সেই প্রেক্ষাপটে বলতে চাই, ক্যারিয়ারিস্ট হওয়াটা অবশ্যই ভালো, বরং উড়নচণ্ডীর জীবন তো আর সবাই উড়িয়ে দেবেন না, ক্যারিয়ারিস্ট হওয়াটাই ভালো। কিন্তু ক্যারিয়ারিস্ট হওয়ার পাশাপাশি আমার চারপাশ সম্পর্কে, আমার সামাজিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখার জায়গাটা আমাদের জরুরি কিনা, সেই জায়গাতে আমরা নজর দিচ্ছি কিনা, নাকি আমার বঞ্চনা বোধের জায়গাটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। সেটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার, কম্পিটিটিভ পরীক্ষার উদ্দেশ্যটা কি? ইটস নট এ ইনক্লুশনারি অ্যাপ্রোচ, ইটস এ এক্সক্লুশনারি অ্যাপ্রোচ। আপনি 1 লাখ থেকে 500 নেবেন, ক্রাইটেরিয়া কি? যারা টপ মার্ক পাবে, এসএসসি এইচএসসি অনার্স সব যোগ করবেন, যোগ করে যেটা হবে সেটা। এর বাইরে কি আর কোনো অ্যাপ্রোচ নেওয়ার সুযোগ আছে? না, নেই, আসলেই নেই। এটা হলো বাস্তবতা। এবং ঢাকা ভার্সিটির পরীক্ষায় 0.5 মার্কস যে পাবে না, সে ঢাকা ভার্সিটিতে চান্স পেল না, পরে দেখা গেল সে অন্য ইউনিভার্সিটিতে পড়ে নিজে ঢাকা ভার্সিটি টিচার হয়েছে, নাম করে টিচার হয়েছে, অনেক আছে। এখানে আবার আপনি যেটি বলছেন, আমি আপনার সঙ্গে একমত। ওই 0.5 এর জন্য তাকে বলা হচ্ছে অমেধাবী। অমেধাবী সেটা একটা মেধাবী জায়গাটাতে আমি মনস্তত্ত্বটা এরকম। শামীম ভাই, মেধাবী জায়গাটাতে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরুন আপনি যেটি বলছেন যে টপে যারা থাকেন তারাই তো যাবেন, 1 লাখের মধ্যে কম্পিটিশন করে 500-5000 আসবেন, এটাই তো ব্যাপার। কিন্তু ব্যাপারটি হচ্ছে এখন মেধাবীর সংজ্ঞাটা কি দিব আমরা? মুখস্থ করে আপনি ভালো রেজাল্ট করছেন, আপনার সৃজনশীল চিন্তার জায়গাটা, আপনার বিশ্লেষণের জায়গাটা কতটুকু, সেটাও মেধাবী চিহ্নিত করার ক্ষেত্রে বলবো। আমাদের যদি সব শিক্ষা প্রতিষ্ঠান এক স্ট্যান্ডার্ডের হতো, সব জেলায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে আসলেই কোটার প্রয়োজন হতো না। এখন আপনার ট্রাইবাল এলাকা, চর এলাকা, শিক্ষক নাই, কোন রকম হাফ প্যান্ট পরে খালি গায়ে পড়তেছে একটা ছেলে, ওকে একটা সুযোগ দিতে হবে। কি পর্যায়ে দিতে হবে, দ্যাটস ডিফারেন্ট। নাও কাটশট যেটা আমি মনে করি, একটা ভালো আন্দোলনের মধ্যে দিয়েই সরকার এই কোটাটা বাতিল করেছিল, সেটা পিছনে ব্যাকগ্রাউন্ড তো আছেই, আন্দোলন। এখন হাইকোর্ট যখন আবার সেই অর্ডারটাকে বাতিল করে আগেরটা অটোমেটিক রিভাইভাল হলো, এটা একটা পলিটিক্যাল ইস্যু, রাজপথের ইস্যু। একটা রাজপথের ইস্যু কোর্টে আসার সময় খুব সতর্কতার সাথে এটা সরকার পক্ষকেও দেখা উচিত, কারণ সরকার পক্ষ প্রেস না করলে তো হাইকোর্ট এটা এত গুরুত্ব দিত না, নিশ্চয়ই দুটো পক্ষ থাকে ওখানে। ইটস এ জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্যাল এজেন্ডা, যেটা রাজপথে একটু সেটেল হয়েছে বা সংসদেই সেটেল হয়েছে, সেটা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে সেটা জুডিশিয়ারির আসলে খুবই
কশাসলি দেখা উচিত ছিল বলে মনে করি, যদিও এটা অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, পেন্ডিং ম্যাটার্স, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। দ্বিতীয় যেটি হচ্ছে, একটা প্লেন সিম্পল স্টেটমেন্ট গভর্নমেন্ট দিতে পারে না, এটা একটা গভর্নমেন্টের ব্যর্থতা। ঠিক আছে, 55% ইজ টু হার্শ, এটা আমরা মনে করি। 55% বা 40% হওয়া উচিত না। সরকার বলতে পারে 10% আমরা মুক্তিযুদ্ধের জন্য রেখেছি, 5% আমরা, কেউ কিন্তু কোটা বাতিল বললেও আন্দোলনটা ছিল কিন্তু কোটা সংস্কার, অলওয়েজ সংস্কার। এবং প্লেন অ্যান্ড সিম্পল 55-50 এটা অনেক বেশি মনে হয় পৃথিবীর মধ্যে, এত তখন ছিল সংস্কার, এখন কিন্তু বাতিল। হ্যাঁ, ওটাই, যেহেতু সরকার যে কথা বলছে না, সরকার যত মুখ থাকবে তত আন্দোলন ডাইমেনশনে পাবে। সরকার রেসপন্সিবল, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে তো কথা বলছেন, উনি বলে দিতে পারেন যে আমি এটাকে সংস্কার করব, কমিয়ে দিব, বাড়িয়ে দিব, হোয়াট এভার। একটা কথা বললেই অনেক জিনিস থেমে যায়, সেই কথা বলাটা হচ্ছে না। সেম ফর শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে কথা বলা হচ্ছে না, এবং এই পেনশনের ক্ষেত্রেও তাদের সাথে আলোচনা করা হয়নি। স্টেক হোল্ডার ডিসকাশন ছাড়া আপনি যেটা করবেন সেটা তাদের পক্ষে থাকলেও তারা বঞ্চিত মনে করতে পারে। এটা খুব হিউম্যান সাইকোলজিক্যাল ব্যাপার। আর এটার জন্য বিএনপিকে দোষ দিয়ে লাভ নেই, আন্দোলনের ডাক আওয়ামী লীগ পন্থী শিক্ষকরাই দিয়েছে। হ্যাঁ, তার সাথে এখন সবাই যোগ দিবে, এটা খুব নর্মাল। এবং সেটা সরকারের জন্য বিব্রতকর হচ্ছে। সরকার প্লেন অ্যান্ড সিম্পল তাদেরকে যুদ্ধপরাধী গালিও দিতে পারছে না, তাদেরই নেতা তো সব, তাদের অংশের নেতারাই সামনে দাঁড়িয়ে আছে। তো এটা কেন হয়েছে? আরেকটা বিষয় আছে, গত 10 বছরে আমি অবজার্ভ করেছি যে পুলিশ প্রশাসন, এখানে আবার ছোট্ট আরেকটা কথা আছে, শিক্ষকরা যারা এখন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের জন্য আন্দোলন করেছেন, যখন সরকার সার্বজনীন পেনশন স্কিমের ঘোষণা দিয়েছে, তখন কিন্তু এই শিক্ষকরা অনেকের পক্ষে লেখালেখি করেছিলেন। তখন আসলে এটা প্রবাস প্রগতি সুরক্ষা সমতার পক্ষে লেখালেখি, কাঠামোটা ক্লিয়ার ছিল না। এখন তাদের কাঠামোটা দেখে তাদের মনে হচ্ছে এটা। তো সরকার, পুলিশ প্রশাসনের বিভিন্ন দাবি খুব কুইক মেনে নেয়। শিক্ষকদের দাবি মানতে সরকারের অনেক হেজিটেশন, গত 1 দশকে এটা আমরা দেখছি। শিক্ষকদের এই বিষয়গুলো সরকারের গুরুত্বের সাথে দেখা উচিত। জি, প্রিন্স ভাই 30-40 সেকেন্ড যদি শেষ কোনো মন্তব্য করতে চান। না, আমার মনে হয় আলোচনাটা যদি পজিটিভ জায়গায় নিতে হয়, এটা মনে রাখতে হবে না, পজিটিভই আছে। অন্যরা কে করলো, হ্যাঁ অবশ্যই, আমি কমপ্লিট করছি যে অন্যরা কে কি বললো বলার থেকে আমাদের কি করা উচিত, এটাকে আপনি প্রথম আনেন। সেটা হচ্ছে আমরা সংস্কারের কথা সবসময়ের জন্য, এবং পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট করা দরকার, তাহলে এই সংকটের সমাধানে আমরা আগাতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, ভুল বোঝাবুঝি, এবং এই ভুল বোঝাবুঝির অবসান করার দায়িত্ব কিন্তু সরকারের রয়েছে। এবং ছাত্রদেরকে, কোমলমতি যারা ছাত্র, যারা এই রাজপথে নেমেছেন, তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে গুরুত্ব দিয়ে তাদের সাথে যৌক্তিক আলোচনার মাধ্যমে এটা সমাধান হওয়া প্রয়োজন। জি, তিনজনকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে